গণতন্ত্রের যাত্রায় তরুণদের ভূমিকা স্মরণ করলেন প্রধান উপদেষ্টা। রাতে ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদে। বিশ্ব দরবারে তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান মাহমুদ আব্বাসের। ধ্বংস করবে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে। আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা। দীর্ঘ 6 বছর পর হোয়াইট হাউসে এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক। তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। এবং মালদ্বীপ ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি। বিক্রির উদ্দেশ্যে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে মানা, হতে পারে জরিমানা সহ 25 বছর পর্যন্ত কারাদণ্ড। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে যুব সমাজ জাতির নতুন গতিপথ নির্ধারণ করে তাঁর হাতে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব তুলে দিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাইডলাইনে শ্রম ও মানবাধিকার এবং যুব বিষয়ক 3টি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন সরকার প্রধান। বলেন, প্রযুক্তির অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে, কিন্তু তা সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং আলবেনিয়া ও বোতসোয়ানার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে যুব বিষয়ক বিশ্ব কর্মপরিকল্পনার 30 বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোন পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। Half the population are 180, 90 million are under the age of 27. It's a very young population. It tells us something. Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এরপর মানবাধিকার সংস্থা OHCHR এর আয়োজনে সবার জন্য মানবাধিকার, সর্বত্র মানবাধিকার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণের উপায় বের করার উপর গুরুত্ব দেন। Freedom to abuse, freedom to say anything, a massive way. So where does our freedom go? Which freedom are we protecting now? স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক চুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বন্যা ও নদী ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রযুক্তি এবং বস্ত্র ও কৃষি খাতে নেদারল্যান্ডের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। পরে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়নের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক সবগুলো বৈঠকেই গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে। সফরের 4র্থ দিনে সন্ধ্যায় শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরে এসে 4র্থ দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি 3টি দ্বিপাক্ষিক বৈঠক এবং 3টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন। এসব বৈঠক এবং সভায় বৈশ্বিক, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলেছেন সরকার প্রধান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার, কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। The logic and the urgency
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত ১ বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের পথে সরকার প্রধান যে আন্তরিক তা স্পষ্ট হবে বিশ্ব দরবারে। ভাষণে বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট বার্তাও দেবেন প্রধান উপদেষ্টা। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। ডে 1 থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা? এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ইসরায়েলি বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নেতানিয়াহুর এই পরিকল্পনা জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে বলে জাতিসংঘে দেয়া ভাষণে বলেন তিনি। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেন মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজা শাসনে হামাসের ভূমিকা থাকবে না বলেও জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনের ৩য় দিন ভার্চুয়ালি ভাষণ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অভিযোগ করে বলেন, প্রায় 2 বছর ধরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ভাষণে আব্বাস বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীরকে 2 ভাগে বিভক্ত করবে। এতে দখলকৃত জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেও ধ্বংস করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানান মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজার শাসন কার্যে সংগঠনটির কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেন। গাজার প্রশাসনিক কমিটির কাছে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ দায়িত্ব দেয়া এবং জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতেরও দাবি জানান মাহমুদ আব্বাস। গাজা যুদ্ধ বন্ধ, শর্তহীন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত, দুপক্ষের সব জিম্মি ও বন্দির মুক্তি, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান আব্বাস। কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের পক্ষে আওয়াজ তোলা প্রতিটি গোষ্ঠীকেও। এবারে জাতিসংঘ ভাষণে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে যুক্তরাষ্ট্রে যেতে ভিন্ন রুট ব্যবহার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রার পর বিপাকে পড়েন তিনি। ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহারের ঝুঁকি থাকায় বিকল্প রুট নিতে বাধ্য হন নেতানিয়াহু। কেননা সেসব দেশ চাইলে বিমান অবতরণ করিয়ে তাকে গ্রেফতার করতে পারত। সাধারণত তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ইউরোপের কয়েকটি দেশ অতিক্রম করে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এবারের যুক্তরাষ্ট্র যাত্রায় স্বাভাবিক রুট বাদ দিয়ে উড়োজাহাজটি উড়েছে ভিন্ন পথে, জিব্রাল্টার প্রণালী ঘুরে ভূমধ্যসাগরের উপর দিয়ে। বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে ভিন্ন যাত্রাপথ বেছে নেন নেতানিয়াহু।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে গ্রিস ও ইতালির আকাশসীমা অল্প সময়ের জন্য ব্যবহার করা হলেও ফ্রান্স ও স্পেনের আকাশ পুরোপুরি এড়িয়ে গেছে ইসরায়েলি বিমানটি। এ কারণে ফ্লাইটের জ্বালানি খরচ ও সময় দুই বেড়ে যায়। নিরাপত্তার কারণে সাংবাদিক ও নেতানিয়াহু দলের কয়েকজন সদস্যও এই সফরের সঙ্গী হননি। আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউরোপের সদস্যগুলোর আকাশসীমা ব্যবহারের ঝুঁকি থাকায় তিনি বিকল্প রুট নিতে বাধ্য হন, কেননা এসব দেশ চাইলে বিমান অবতরণ করিয়ে তাকে গ্রেফতার করতে পারত। এর আগে জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফরের সময় নেতানিয়াহু স্বাভাবিক রুটে ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করেছিলেন, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। অভিযোগ আর গ্রেফতারি পরোয়ানার চাপের মধ্যেই তাকে ভিন্ন পথে যেতে হলো, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে একের পর এক মিত্র দেশের স্বীকৃতিতে বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল নীতি। তাই গাজায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প বর্তমানে দর্শকের ভূমিকায় রয়েছেন বলে মনে করেন অনেকেই। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘে তুরস্ক, জাপান সহ বেশ কয়েকটি দেশ কথা বলায় মধ্যপ্রাচ্যে কঠিন পরীক্ষার মধ্যে রয়েছে ট্রাম্পের অবস্থান। জাতিসংঘের সাধারণ পরিষদে এবার প্রকাশ্যে এসেছে ওয়াশিংটনের প্রতি আন্তর্জাতিক মহলের হতাশা। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ অনেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ট্রাম্প একে হামাসের জন্য উপহার হিসেবে আখ্যা দিলেও বাস্তবে তার নীতিকে বড় চাপের মুখে ফেলেছে এই স্বীকৃতি। এর মধ্যেই মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা দেয় তবে টোকিও কঠোর পদক্ষেপ নেবে বলে জাতিসংঘে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও তা মাত্র সময়ের ব্যাপার বলেও জানিয়েছেন তিনি। তাই বিশ্লেষকরা মনে করছেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে মানবিক সংকট এবং মিত্রদের স্বীকৃতি ও হুঁশিয়ারি সব মিলিয়ে ট্রাম্পের ইসরায়েল নীতি এখন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে। এছাড়া জাতিসংঘের সাইডলাইনে সৌদি আরব, কাতার, আমিরাত সহ মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প যুদ্ধ পরবর্তী শাসন পরিকল্পনা তুলে ধরেছেন। ট্রাম্প চান হামাসকে বাদ দিয়ে গাজা নিয়ন্ত্রণে আরব ও মুসলিম দেশগুলো সেনা পাঠাক। তবে এ প্রস্তাবে তারা কতটা সাড়া দেবে তা নিয়ে সংশয় থেকেই যায়। নাদিম মারজান, সময় সংবাদ। দীর্ঘ 6 বছর পর হোয়াইট হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে অসাধারণ সাক্ষাৎ হিসেবে আখ্যা দেন। এরদোয়ানের সঙ্গে আলোচনায় তিনি ইঙ্গিত দিয়েছেন নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হতে পারে, এমনকি F-35 যুদ্ধ বিমান কেনার পথও খুলতে পারে। তবে শর্ত রেখেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। এ সময় বেসামরিক পারমাণবিক শক্তি খাতে কৌশলগত সহযোগিতার চুক্তিও সই হয়েছে। হোয়াইট হাউসে প্রায় 6 বছর পর পা রাখলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট ট্রাম্প উষ্ণ অভ্যর্থনা জানান তুর্কি নেতাকে। ওভাল অফিসে পাশাপাশি বসে ট্রাম্প তাকে খুব শক্ত মনের মানুষ বলে উল্লেখ করেন এবং দাবি করেন তার প্রশাসনে যুক্তরাষ্ট্র ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এরদোয়ান ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে প্রতিরক্ষা ও বাণিজ্যিক সুবিধা আদায়ের কৌশল চালাচ্ছেন বলে জানান বিশ্লেষকরা। শিগগিরই তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনায় ট্রাম্প মূল চাপ প্রয়োগ করেছেন রাশিয়ার তেল কেনা বন্ধ করার বিষয়ে। ইউক্রেনের যুদ্ধ চালাতে মস্কোর তহবিলের অন্যতম উৎস এই তেল বিক্রি। ইউরোপের রাশিয়ার তেলের বড় ক্রেতাদের তালিকায় আছে তুরস্কের নাম। একই সঙ্গে অস্ত্র চুক্তি ও অর্থনৈতিক সমঝোতার প্রসঙ্গও এসেছে আলোচনায়। সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন এরদোয়ান F-35 যুদ্ধবিমান কিনতে পারবেন। এছাড়া বৈঠকের পর তুরস্কের জ্বালানি মন্ত্রী ঘোষণা দেন বেসামরিক পারমাণবিক শক্তি খাতে কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি জানান এটি কেবল শক্তি খাতেই নয়, দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আরও গভীর করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলের 189 পরমাণু বিজ্ঞানীর পরিচয় শনাক্ত করেছে ইরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রামাণ্যচিত্রে গোপন নথি ও ফুটেজ সম্প্রচার করা হয়। সামরিক যন্ত্রপাতির ছবি, নকশা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার প্রমাণও তুলে ধরা হয়। ইরানের গোয়েন্দা মন্ত্রীর দাবি, অর্থের বিনিময়ে ইসরায়েলি কর্মকর্তা ও নাগরিকদের কাছ থেকে এসব তথ্য পেয়েছে তেহরান। এরই মধ্যে ইরানকে তথ্য পাচারের অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলিকে আটক করেছে নেতানিয়াহু প্রশাসন। পরমাণু
ইস্যুতে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উত্তেজনা সম্প্রতি অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে তেল আবিবের পরমাণু কর্মসূচির গোপন নথি হাতে পেয়েছে তেহরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সেখানে ইসরায়েলের সামরিক ও পরমাণু কর্মসূচির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি দেখা যায়। তুলে ধরা হয় ডিমোনা শহরের পারমাণবিক স্থাপনার বিভিন্ন তথ্য। ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব দাবি করেন, এসব নথিতে ইসরায়েলের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ 189 জনের পরিচয়পত্র শনাক্ত করা হয়েছে। ইরানের বিশেষজ্ঞরা এই নথি খতিয়ে দেখছে এবং তালিকা আরও বড় হতে পারে। নথিতে সামরিক যন্ত্রপাতির ছবি, নকশা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। তিনি আরও জানান, ইসরায়েলের পারমাণবিক প্রতিষ্ঠান, সামরিক সংস্থা, এমনকি সাধারণ নাগরিকদেরও একটি বড় অংশ ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেছে। তারা এই বিপুল নথি কয়েক ধাপের কড়া নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে ইরানে পৌঁছাতে সহায়তা করেছে। এমনকি চলতি বছরের জুনে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে এসব নথির তথ্য থেকেই তেল আবিবের কয়েকটি স্থাপনায় হামলা চালানোরও দাবি করেন খতিব। ইরানের গোয়েন্দামন্ত্রী দাবি করেন, অর্থের বিনিময়ে অনেক ইসরায়েলি কর্মকর্তা এখনও ইরানকে সহযোগিতা করছে। জানান, তথ্য পাচারের ঘটনায় ইসরায়েল এরই মধ্যে বেশ কয়েকজন নাগরিককে আটকও করেছে। চলতি বছরের জুনের শুরুতে ইসরায়েল থেকে অসংখ্য কৌশলগত ও সংবেদনশীল তথ্য এবং নথি সংগ্রহের দাবি করে ইরান, যদিও তখন বিস্তারিত প্রকাশ করেনি দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। মালদ্বীপে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। ব্যক্তির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য, রান্না করা খাবার নিয়ে দেশটিতে প্রবেশ না করতে বলা হয়েছে এক বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী মালদ্বীপে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। ভ্রমণের সময় তার সঙ্গে রাখতে বিপুল পরিমাণ জরিমানা সহ সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। প্রতি মাসে মালদ্বীপ ভ্রমণ করেন অনেক বাংলাদেশি। এবার দেশটিতে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে দেশটির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মালদ্বীপের ভ্রমণের সময় বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য কিংবা রান্না করা খাবার বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী দেশটিতে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভ্রমণের সময় তার সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই পরিস্থিতি এড়াতে দেশে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে। যখন আপনারা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসবেন, এখানকার এয়ারপোর্টের কিছু বিধিনিষেধ রয়েছে বা এখানকার যে আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় যে পণ্যগুলি আছে সেগুলো আপনারা আনবেন না। এটি যদি আপনারা নিয়ে আসেন তাহলে এখানে অধিক পরিমাণে আপনারা কিন্তু জরিমানা এবং অন্যান্য শাস্তির আওতায় চলে আসবেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের সুনাম রক্ষায় মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে হাইকমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। রাশিয়ার মস্কোতে শুরু হয়েছে ওয়ার্ল্ড অ্যাটমিক উইক। বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতের শক্তির নানা সমাধান নিয়ে আলোচনা করছেন গবেষকরা। নিউক্লিয়ার পাওয়ার, নবায়নযোগ্য শক্তি, এমনকি ফিউশন টেকনোলজির মতো নতুন দিগন্ত নিয়েও চলছে সেশন ও আলোচনা। রাশিয়া থেকে ওমর ইনানের রিপোর্ট। রাশিয়ার পরমাণু শিল্পের 80 বছর পূর্তিতে পর্দা উঠল ওয়ার্ল্ড অ্যাটমিক উইকের। বিভিন্ন সেশনে আলোচনায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। নিরাপদ ও টেকসই জ্বালানি ব্যবস্থার জন্য শুধু সৌর ও বায়ু শক্তি নয়, বরং নিউক্লিয়ার পাওয়ারকেও সমন্বিতভাবে ব্যবহারের উপর জোর দেন তারা। বক্তারা জানান, নিউক্লিয়ার এনার্জি গ্রিডে দেবে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ, আর সৌর ও বায়ু দেবে নবায়নযোগ্য শক্তির পরিপূরক। ফিউশন এনার্জি যদি আয়ত্তে আনা যায় তাহলে সেটাই হতে পারে মানবজাতির নিরাপদ ও সীমাহীন শক্তির উৎস। বর্তমান গবেষণা অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা আর দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে সেশনে। স্মল মডুলার রিঅ্যাক্টর বা SMR প্রযুক্তি ছোট শহর, প্রত্যন্ত অঞ্চল কিংবা শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য আন্তর্জাতিক মানদণ্ড, নিরাপত্তা বিধি ও সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন আলোচকরা।
এছাড়া কিভাবে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা বড় প্রযুক্তি প্রকল্প শুধু বিদ্যুৎ সরবরাহ নয় বরং পুরো অঞ্চলের নগরায়ন, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা পাল্টে দিতে পারে সেই বিষয়ও উঠে আসে আলোচনায়। রাশিয়ার পরমাণু শিল্পের ৮০ বছর পূর্তিতে পর্দা উঠল ওয়ার্ল্ড অ্যাটমিক উইকের। প্রথম দিনের সেশনের বিভিন্ন আলোচনায় উঠে এসেছে ভবিষ্যতে টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পরমাণু শক্তি, নবায়ন শক্তি এবং নতুন প্রযুক্তি কিভাবে একসঙ্গে এগোনো যায়। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন রোধ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, এই দুটোর সমাধান একসঙ্গেই এই সমন্বিত কার্যক্রমের মাধ্যমে হতে পারে। রাশিয়ার মস্কো থেকে ওমর ইনান, সময় সংবাদ। 2019 সালে নরেন্দ্র মোদী সরকার লাদাখের আধা স্বায়ত্তশাসন ও রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। এরপর থেকে ভোটাধিকার সহ নানা সুযোগ সুবিধা বঞ্চিত অঞ্চলটির বাসিন্দারা। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কোনো সুরাহা না হওয়া থেকে জন্মানো ক্ষোভই এবার বিস্ফোরিত হয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে চীন ঘেঁষা ভারতের অঞ্চলটি। হিমালয়ের উঁচু শীতল মরুভূমি অঞ্চল লাদাখ। ভারত চীন সীমান্তে অবস্থিত এ অঞ্চল হঠাৎই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে গেল বুধবার থেকে সেখানে জেনজিদের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। আগুনে পুড়িয়ে দেয়া হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির আঞ্চলিক অফিসও। 2019 সালের আগে রাজ্যটি 3টি অঞ্চলে বিভক্ত ছিল। মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপত্যকা, জম্মুতে হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা ও লাদাখে মোট জনসংখ্যার 40% করে মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বী। মোদী সরকার কাশ্মীরকে দেয়া আধা স্বায়ত্তশাসন ও রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে 2টি অঞ্চলে বিভক্ত করে। কেন্দ্রশাসিত 2টি অঞ্চলের মধ্যে জম্মু কাশ্মীরে আইনসভা থাকলেও লাদাখের ক্ষেত্রে সে সুযোগ নেই, যে কারণে অঞ্চলটির বাসিন্দারা ভোটের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের দাবি করে আসছিল বহুদিন ধরে। রাজ্যের মর্যাদা বাতিলের পর আমলাতান্ত্রিক শাসনের অধীনে পরিচালিত হয়ে আসছে লাদাখ। এ অঞ্চলের 90% বেশি মানুষকে তফসিলভুক্ত উপজাতি হিসেবে গণ্য করা হয়, যে কারণে লাদাখকে ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি করে আসছেন তারা, যা অঞ্চলটিকে স্বায়ত্তশাসিত প্রশাসনিক ও শাসন কাঠামো দেয়। জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে দেয়ায় এ অঞ্চলের বাসিন্দাদের চাকরির সুযোগও সীমিত হয়ে এসেছে বলে অভিযোগ রয়েছে। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে স্থানীয় নাগরিক সংগঠনের নেতৃত্বে বাসিন্দারা কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে। এ দাবিতে গত 3 বছর ধরে অন্তত 5 বার অনশন ধর্মঘটের নেতৃত্ব দিয়েছেন শিক্ষাবিদ ওয়াংচুক। লাদাখের বিক্ষোভের সবচেয়ে পরিচিত মুখ তিনি। বিশ্লেষকরা বলছেন, লাদাখে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো সুরাহা না হওয়া থেকে জন্মানো ক্ষোভই এবারের সহিংস বিক্ষোভের কারণ। নাসরিন রুমি, সময় সংবাদ। আকস্মিক বৃষ্টি প্রথমে আতঙ্ক তৈরি করলেও শেষ পর্যন্ত তৃতীয়ার দুপুরের পর থেকে কলকাতার মণ্ডপগুলোতে উপচে পড়া ভিড় চোখে পড়ে। বিশেষ করে শিশু আর তরুণ তরুণীদের ভিড় নজর কাড়ে। প্রতি বছরের মতো এবারও তারকাদের দিয়ে প্যান্ডেল উদ্বোধনে দেখা গেছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ের সেলিব্রিটিদের। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। দেবীপক্ষের সূচনা হয়েছে 21 সেপ্টেম্বর। সেই হিসেবে বৃহস্পতিবার তৃতীয়াতেই শহরের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীর ঢল নামে। সাধারণত পঞ্চমীর বিকেল থেকেই কলকাতার প্যান্ডেলে ভিড় বাড়তে থাকলেও এবছর ছিল ব্যতিক্রম। প্রবল বৃষ্টির কারণে ঠাকুর দেখা থেকে বঞ্চিত হবার আশঙ্কা দেখা দিয়েছিল, তাই আগেভাগেই ভিড় জমালেন উৎসুক দর্শনার্থীরা। গেল সোমবার গভীর রাতে প্রায় 5 ঘন্টা ধরে মেঘভাঙা বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকায় ডুবে যায়। আরও কয়েকদিন প্রবল বর্ষণ হতে পারে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই ভরসাহীন আবহাওয়ার মধ্যেও মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার উচ্ছ্বাস একটু কমেনি। সবে শুরু হলো আমাদের, এখন অব্দি দেশপ্রিয় পার্ক গেছি, বন্ধ পেয়েছি, খুব আনন্দ হচ্ছে। চাইছি ওয়েদারটা পুরো পুজোতে এরকম থাকুক, ভালো থাকুক, সবাই আনন্দ করুক। পুজোটা এমন একটা জিনিস যে রোজ বেরোনো ইচ্ছা করে আর রোজ বেরোতে হয়ও। আপাতত তো এখন বৃষ্টি হচ্ছে না, রোদ আছে, সেই জন্যই আমরা বেরিয়েছি। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, তো চলে এলাম আমরা ঠাকুর দেখতে। এদিকে প্রতিবারের মতো এবারও তারকাদের দিয়ে প্যান্ডেল উদ্বোধনে দেখা গেছে কলকাতা ও মুম্বাইয়ের সেলিব্রিটিদের।
পূজা আয়োজকরা বলছেন বৃষ্টি সামান্য বিঘ্ন ঘটালেও আয়োজন থেমে নেই। ফোরাম ফর দুর্গা উৎসব কমিটির হিসেব অনুযায়ী শুধু কলকাতাতেই প্রায় 3000 মণ্ডপে পূজার আয়োজন চলছে। এরই মধ্যে কয়েকটি মণ্ডপে বৃষ্টিতে ক্ষতি হলেও মেরামতের কাজও চলছে দ্রুত গতিতে। কলকাতা ছাড়াও এবছর রাজ্য জুড়ে প্রায় 45,000 মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। হিন্দু পঞ্জিকা মতে আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবীর আগমন ঘটবে মর্তে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা প্রদেশে স্কুলের খাবার খেয়ে 1000-এর বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রেসিডেন্ট সুবিয়াতোর বহুল আলোচিত বিনামূল্যে খাদ্য কর্মসূচির নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ। জানুয়ারি থেকে এই কর্মসূচি চালুর পর এখন পর্যন্ত 6450 শিশুর খাদ্যে বিষক্রিয়ার রেকর্ড পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়েস্ট জাভার ব্যান্ডাং শহরে সরকার কর্তৃক বিনামূল্যে দেয়া খাবার খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শত শত শিক্ষার্থী। একসঙ্গে এত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের জরুরি বিভাগে দেখা দেয় প্রচণ্ড ভিড়। ভেঙে পড়ে স্থানীয় চিকিৎসা ব্যবস্থা। রাজধানী জাকার্তা থেকে প্রায় 150 কিলোমিটার দূরের ওই জায়গায় ছোট ছোট হাসপাতালে স্থান না পেয়ে অনেককে নিকটবর্তী সিলিলন সরকারি হাসপাতালে পাঠায় স্থানীয় কর্তৃপক্ষ। আমার প্রচণ্ড পেট ব্যথা করছে, মাথা ধরে আছে এবং গলায়ও অনেক অস্বস্তি। আমি কল্পনাও করতে পারছি না ওই সময়টা আমার কেমন লেগেছে যখন শুনেছি আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায় প্রেসিডেন্ট প্রাবোওর বিনামূল্যে পুষ্টিকর খাবার কর্মসূচির আওতায় এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও সুলাওয়েসিতে প্রায় 800 শিক্ষার্থী অসুস্থ হয়। জানুয়ারি থেকে এই কর্মসূচি চালুর পর এখন পর্যন্ত 6450 শিশুর খাদ্যে বিষক্রিয়ার রেকর্ড পাওয়া গেছে। কর্মসূচিটির আওতায় এখন প্রতিদিন 2 কোটির বেশি শিশুকে খাবার দেয়া হচ্ছে, আর বছর শেষে তা 8,30,00,000-এ পৌঁছানোর লক্ষ্য ধরা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বেশি পরিমাণ খাবার প্রস্তুতের চাপ থাকায় রাতেই রান্না শুরু হয়, আর খাবার পরিবেশনের পদ্ধতিও অনেক সময় অনুপযুক্ত থাকে। এ বিষয়ে গভর্নর দেদি জানান, গরম খাবার সরাসরি ট্রেতে তুলে ঢেকে রাখার কারণে তা দ্রুত নষ্ট হয়। দেশটির পুষ্টি সংস্থার প্রধান জানান, যেসব রান্নাঘর থেকে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে সেগুলো এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় জনগণের আস্থা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পরিকল্পনার নেতৃত্ব হারাতে বসেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু বিরোধী বক্তব্য দেওয়ার পর চীনের নেতৃত্বে নতুন জলবায়ু পরিকল্পনা ঘোষণা করেছে কয়েকটি দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন কার্বন মুক্ত প্রযুক্তিতে ওয়াশিংটন ডিসি পিছু হটায় বৈশ্বিক মঞ্চে বেইজিং আরও সক্রিয় হতে পারবে। জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মনে করেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রতারণামূলক কাজ হল জলবায়ু পরিবর্তন। পাশাপাশি জলবায়ু বিজ্ঞানীদের স্টুপিড আখ্যা দেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইউরোপিয়ান দেশগুলো জীবাশ্ম জ্বালানির বদলে বহু ব্যবহারযোগ্য জ্বালানির পেছনে অতিরিক্ত অর্থ খরচ করছে। এই ঘটনার পরদিন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের আহ্বানে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে অনলাইনে যুক্ত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2035 সালের মধ্যে তার দেশের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা সর্বোচ্চ অবস্থার চেয়ে 7 থেকে 10% কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। ওই সম্মেলনে চীনের নেতৃত্বে আরো কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তন রোধে তাদের নতুন পরিকল্পনা ঘোষণা করে। বিশ্বের উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরো জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শি জিনপিং। বিশ্লেষকরা মনে করছেন, এবার বৈশ্বিক জলবায়ু পরিকল্পনার নেতৃত্ব হারাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কার্বনমুক্ত প্রযুক্তিতে চীনের আধিপত্য এবং যুক্তরাষ্ট্রের পিছু হটায় সামনের দিকে বেইজিংকে বিশ্বমঞ্চে আরও সক্রিয় হওয়ার সুযোগ করে দিতে পারে। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। চলবে 25 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এবার প্রদর্শনীতে বাংলাদেশের 16টি স্টল দিয়ে অংশ নিয়েছে। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে জমজমাট আয়োজনে চলছে সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025। 26টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশ উপস্থিত হয়েছে টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়ার ও পোশাকের অ্যাক্সেসরিজ নিয়ে। বাংলাদেশের অংশগ্রহণ তত্ত্বাবধান করছে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবি এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল।
বাংলাদেশের লক্ষ্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাজারে পোশাক রপ্তানি আরো বৃদ্ধি করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। আমার জানা মতে 16টি কোম্পানি বাংলাদেশ থেকে সেখানে জয়েন করেছে। এতে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে। জেদ্দাতে অবস্থিত শুধুমাত্র বাংলাদেশি নয়, আরও যারা আছেন বিভিন্ন কান্ট্রির লোকজন, তারা সবাই আসতেছেন, দেখতেছেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সবসময় চেষ্টা করছি আরো নতুন নতুন প্রোডাক্ট আমাদের এক্সপোর্ট এতে পারুক, আরো এক্সপোর্টে যাক। সেই সব পণ্যগুলো আপনারা মানে এখানে যেন আরো সুযোগটা তৈরি হয়। এই মেলার মাধ্যমে হয়তো সেই ধরনের কানেকশনগুলো তারা পাবে, ব্যবসায়ীরা পাবে, আরো সুযোগ তৈরি হবে। এই এক্সপো নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খোঁজার পাশাপাশি বাংলাদেশের পরিবেশ বান্ধব ও টেকসই পোশাক প্রদর্শনের সুযোগ এনে দেবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে যে সমস্ত বড় বড় চেইন গ্রুপ অফ কোম্পানি রয়েছেন, আপনারা ব্র্যান্ডের মাধ্যমে মিডল ইস্টে আপনারা চেষ্টা করেন বাংলাদেশকে তুলে ধরার জন্য। এখানে প্রবাসী যে ব্যবসায়ীরা আছেন তাদের কাছ থেকে আমরা যদি বায়ারদের ইনফরমেশন পাই এবং আমাদের যদি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পায়, এই প্রত্যাশা এই মেলার মাধ্যমে। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির সব রকমের ক্যাপাসিটি আছে হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করার জন্য, আমাদের সেই সক্ষমতা রয়েছে। সুতরাং আমরা সৌদি ভাইদের মাধ্যমে সৌদিদের কাছে যে ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদেরকে এই মেসেজ কনভে করবেন যে বাংলাদেশ স্টল এখানে আছে, তোমরা দয়া করে এখানে ভিজিট করো। বাংলাদেশ এর মধ্যে বিশ্বের অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান তৈরি করেছে। প্রতিযোগিতামূলক দাম ও উচ্চ মানের কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা ব্যাপক। জেদ্দায় আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ প্যাভিলিয়ন ইতিমধ্যেই সৌদি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কংগ্রেসের কাছে মিথ্যা তথ্য দেওয়ার মার্কিন আদালতের অভিযোগের পর নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও বার্তায় কেমি নিজেকে নির্দোষ দাবি করেন। বলেন, আদালতের বিচার প্রক্রিয়ার উপর তার আস্থা আছে। 2016 সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে তথ্য ফাঁসের অনুমোদন দেননি বলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে সাবেক এই এফবিআই পরিচালকের বিরুদ্ধে। 2013 থেকে 2017 সাল পর্যন্ত এফবিআই নেতৃত্বে দেন কোমি। পরে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বরখাস্ত করেন। এরপর থেকে ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত তিনি। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ তহবিল নেয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তাকে 5 বছরের জন্য কারাদণ্ড দিয়েছে প্যারিস আদালত। আদালত জানায় 70 বছর বয়সী সারকোজি 2007 থেকে 2012 পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। 2007 সালের নির্বাচনী প্রচারে গাদ্দাফির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করে তহবিল করার অভিযোগ উঠে সারকোজির বিরুদ্ধে। গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম ও লেবানিজ ব্যবসায়ী জিয়াদ তাকিদ্দিনের সাক্ষ্যে এই তদন্ত শুরু হয় 2013 সালে। যদিও সারকোজি অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বরাবরই অস্বীকার করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সারকোজি একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, যার মধ্যে বিচারককে ঘুষ দেয়া ও প্রচার ব্যয়ের সীমা লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ব্রাজিলে বন্দুক হামলায় 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন শিক্ষার্থী। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের সিয়ারাতে এক স্কুলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কুলের পার্কিংয়ে বাইরে থেকে গুলি চালায় হামলাকারীরা। সন্দেহজনরা হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের কাছাকাছি হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে মাদক, একটি ওজনের স্কেল এবং প্যাকেজিং সামগ্রী পাওয়া গেছে। সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চলে কেবল কারের তার ছিঁড়ে 7 বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 6 জন। স্থানীয় সময় বুধবার গভীর রাতে ওয়ানা বনাঞ্চল মাঠের ধান খেতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। পুলিশ জানায়, কেবল তারের তার ছিঁড়ে হঠাৎ নিচে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। কেবল কারটি 13 জন ভিক্ষু একসঙ্গে উঠেছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে 4 জন স্থানীয় এবং 3 জন বিদেশি ভিক্ষু রয়েছেন, যারা ভারত, রাশিয়া ও রোমানিয়া থেকে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। কলম্বিয়ার স্বর্ণ খনি ধসের ঘটনায় আটক পড়ার 2 দিন পর 23 জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় অ্যান্টিওটিকা প্রদেশে উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়।
80 মিটার গভীরে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে উদ্ধার কর্মীদের যোগাযোগ থাকায় তাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা গেছে বলে জানায় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানে স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি আন্তর্জাতিক খনন কোম্পানির দলও অংশ নেন। খনির মুখে ধস নামায় শ্রমিকরা ভারতে ভেতরে আটকা পড়েন। জীবিত অবস্থায় ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন তাদের পরিবার ও স্বজনরা। মধ্যপ্রাচ্যের অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এই পরীক্ষার মাধ্যমে ভ্রাম্যমাণ রেলওয়ে লঞ্চার সিস্টেমে বড় ধরনের সফলতা অর্জন করল ভারত। ভারতীয় গণমাধ্যম বলছে, চলন্ত রেল নেটওয়ার্ক থেকে অল্প সময় ও কম দৃশ্যমান ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা অর্জন করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্য বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্রের যাত্রায় তরুণদের ভূমিকা স্মরণ করলেন প্রধান উপদেষ্টা। রাতে ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদে। বিশ্ব দরবারে তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান মাহমুদ আব্বাসের। ধ্বংস করবে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে। আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা। এবং মালদ্বীপ ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি। বিক্রির উদ্দেশ্যে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে মানা, হতে পারে জরিমানা সহ 25 বছর পর্যন্ত কারাদণ্ড। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনে। এরপর সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।